বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। অর্থনীতির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া চৌধুরী, প্রভাষক, অর্থনীতি বিভাগ, এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আজ আমি তোমাদের সাথে অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করব। অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়টি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। গত ক্লাসে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা, যে তিনটি সমস্যার কথা পল স্যামুয়েলসন বলেছেন, সেইটি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেই সমস্যাগুলো আলোচনা করার ক্ষেত্রে আমরা একটি রেখা নিয়ে কথা বলেছিলাম, সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। সেটি নিয়ে আজকে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা দেখি উৎপাদন সম্ভাবনা রেখা সেটি কি। উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন যেটিকে ইংলিশে বলা হয় প্রোডাকশন, সম্ভাবনা পসিবিলিটি, রেখা কার্ভ। তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটিকে সংক্ষেপে পিপিসিও বলা হয়। অর্থাৎ প্রোডাকশন থেকে পি, পসিবিলিটি থেকে পি, কার্ভের সি। এগুলোর প্রেক্ষিতে সংক্ষেপে এটাকে পিপিসি বলা হয়ে থাকে। অনেক সময় তোমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করা হয় যে পিপিসি এর পূর্ণরূপ লিখো, তখন তোমরা লিখবা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার এই জিনিসটি কি? প্রথমে দেখি উৎপাদন সম্ভাবনা রেখার ডেফিনিশনটা কি হতে পারে। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, উৎপাদন সম্ভাবনা রেখা একটি রেখা, অনেকগুলো বিন্দুর সঞ্চয়ক, যেখানে অনেক বিভিন্ন বিন্দুতে, তুমি যে বিন্দুটাই ওখানে বিবেচনা করো না কেন, সেই বিভিন্ন বিন্দুতে যে বিন্দুই তুমি বিবেচনা করো, সেক্ষেত্রে তোমার দেশে বা একটি সমাজের যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকবে, যে প্রযুক্তিটি চলমান থাকবে, তার সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ সেখানে নির্দেশ করা হয়। তো সেক্ষেত্রে এই ধরনের একটি রেখা আমরা পাবো। এই যে আমরা যে রেখাটা এখানে লিখলাম সেটি হচ্ছে এই টাইপের একটা রেখা আমরা পাবো, যেটি হচ্ছে মূল বিন্দুর দিকে অবতল একটি রেখা আমরা পাবো। সেই রেখাটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি। পিপিসি উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ এই রেখা যে কোনো বিন্দু আমরা যদি বিবেচনা করি, সেই বিন্দুতে দুইটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ এখানে নির্দেশ করা হয়। দেখো, আমরা দুইটি অক্ষ এখানে বিবেচনা করছি, যেখানে OX হচ্ছে ভূমি অক্ষ এবং OY হচ্ছে লম্ব অক্ষ। ভূমি অক্ষে ধরে একটি আমরা কৃষি পণ্য খাদ্য বিবেচনা করলাম এবং লম্ব অক্ষে একটি শিল্প পণ্য কাপড় বিবেচনা করলাম। এই দুইটি প্রেক্ষিতে এখানে একটি রেখা দেখছি, সেটি হচ্ছে এই রেখা, যেটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলছি। সেখানে এই বিন্দু যদি আমরা বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ পরিমাণ কাপড় উৎপাদন করা হচ্ছে, কিন্তু কোনো খাদ্য উৎপাদন হচ্ছে না, সেক্ষেত্রে খাদ্য উৎপাদন শূন্য। আবার এই বিন্দু যদি আমরা কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে ওই পরিমাণ খাদ্য উৎপাদন করা হচ্ছে, কোনো কাপড় এক্ষেত্রে উৎপাদন করা হচ্ছে, অর্থাৎ কাপড়ের উৎপাদন এক্ষেত্রে শূন্য। অর্থাৎ আমাদের যে সম্পদ আছে, আমাদের যে প্রযুক্তি আছে, সেগুলোর সাপেক্ষে সেই প্রযুক্তি এবং সম্পদ সবগুলো যদি আমরা এখানে নিয়োজিত করি, যদি শুধুমাত্র কাপড় উৎপাদন করতে চাই সবগুলো নিয়োজিত করে, তাহলে ওই পরিমাণ কাপড় উৎপাদন করা যাবে। আর যদি সবগুলো দিয়ে আমরা খাদ্য উৎপাদন করতে চাই, তাহলে পরিমাণ খাদ্য উৎপাদন করা যাবে। এরপর এই রেখার অন্য একটা বিন্দু যদি আমরা কল্পনা করি, তাহলে তার সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে ওই সম্পদের প্রেক্ষিতে সম্পদ ব্যবহার করে আমাদের দেশে বা একটা সমাজে যে সম্পদগুলো রয়েছে, সেগুলোর প্রেক্ষিতে আমরা দুটি সংমিশ্রণ পাবো, দুটি দ্রব্যের। সেই বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ধরো এখানে যদি আমি বি বিন্দু কল্পনা করি, তাহলে বি বিন্দুর সাপেক্ষে আমরা OX1 পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারবো এবং OY1 পরিমাণ কাপড় উৎপাদন করতে পারবো। তাহলে যে
সমাজে বা যে অর্থনীতিতে বা যে রাষ্ট্রে কিছু খাদ্য এবং বেশি পরিমাণ কাপড় দরকার হয়, তখন সেই রাষ্ট্র বি বিন্দুতে উৎপাদন করতে পারে। আবার কেউ যদি ডি বিন্দুতে উৎপাদন করতে সি বিন্দুতে উৎপাদন করতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব ও X2 পরিমাণ খাদ্য উৎপাদন করা যাচ্ছে সেই সম্পদের প্রেক্ষিতে, এবং ও Y2 পরিমাণ কাপড় উৎপাদন করা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের পরিমাণ এক্ষেত্রে কম এবং খাদ্যের পরিমাণ এক্ষেত্রে বেশি। তাহলে একটা সমাজ এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে ধারণা করতে পারে যে সে বি বিন্দুতে উৎপাদন করবে নাকি সি বিন্দুতে করবে নাকি এ বিন্দুতে করবে নাকি ই বিন্দুতে করবে। তাহলে তার প্রয়োজন অনুযায়ী সে এই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো একটা বিন্দুতে উৎপাদন করতে পারে। যেখানে আমরা অর্থনৈতিক মৌলিক অর্থনৈতিক যে সমস্যা, যে কি উৎপাদন করা হবে, কি পরিমাণ উৎপাদন করা হবে, সেটি সম্পর্কে এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে কিন্তু আমরা সমাধান করতে পারি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে এই উৎপাদন সম্ভাবনা রেখাটা পেলাম, সেটি কিভাবে পেলাম? এই উৎপাদন সম্ভাবনা রেখা যেটি মূল বিন্দুর দিকে অবতল আকৃতির হচ্ছে, সেই রেখাটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো তোমাদের বেশিরভাগ সময় প্রশ্নে একটি সূচি দেয়া থাকে, একটি তালিকা দেয়া থাকে, তার প্রেক্ষিতে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে বলা হয়। আমি প্রথমে তোমাদের সুবিধার্থে একটি তালিকা তৈরি করব, তারই প্রেক্ষিতে উৎপাদন সম্ভাবনা রেখা এঁকে দেখাবো। প্রথমে দেখো, কাল্পনিক একটি তালিকা আমি তোমাদের সামনে রাখছি, যার প্রেক্ষিতে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা পাবো। এখন যেভাবে আঁকা সেই ধরনের একটি অবতল আকৃতির উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যাবে। তো প্রথমে আমরা তালিকাটা তৈরি করি। তালিকার ক্ষেত্রে আমরা দেখতে পাবো সংমিশ্রণ, উৎপাদন সংমিশ্রণ বিন্দু একটা কলাম থাকবে, একটি কাপড় কতটুকু উৎপাদন হলো তার একটি কলাম থাকবে, খাদ্য কতটুকু উৎপাদন হলো তার একটি কলাম থাকবে। তো সেই ক্ষেত্রে তিনটি কলামের মাধ্যমে এই তালিকাটা প্রকাশ করা যায়, যেটাকে উৎপাদন সম্ভাবনা সূচি বলতে পারি। এই তালিকাকে প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে কি উৎপাদন সংমিশ্রণ। উৎপাদন সংমিশ্রণ একটি কলাম থাকবে, যেখানে দুটি দ্রব্যের সমন্বয়ে ভিন্ন ভিন্ন সংমিশ্রণ দেখানো হবে। তারপর থাকবে খাদ্য একটি কলাম, তারপর কাপড় একটি কলাম। খাদ্য উৎপাদনকে আমরা লক্ষ টন হিসেবে বিবেচনা করব, কত লক্ষ টন হচ্ছে, আর কাপড় উৎপাদনের ক্ষেত্রে কত লক্ষ মিটার উৎপাদন করা যাচ্ছে সেটি আমরা লিখতে পারি। প্রথমে যদি আমি উৎপাদন সংমিশ্রণ এই ধরি, তখন খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একটি কাল্পনিক একটি আমি মান দিচ্ছি যে আমার যতটুকু সম্পদ আছে আমার দেশে, সেই সম্পদগুলোকে সবগুলোকে কাজে লাগিয়ে আমার খাদ্য উৎপাদন, যদি আমি খাদ্য উৎপাদন না করে কাপড় উৎপাদন করি, তখন খাদ্য উৎপাদন হবে 0 এবং কাপড়ের উৎপাদন হবে 15 লক্ষ মিটার। যদি আমি সব সম্পদ কাপড় উৎপাদনের কাজে নিয়োজিত করি এবং খাদ্য উৎপাদন না করি, তাহলে সেই ক্ষেত্রে আমি এই উৎপাদন সংমিশ্রণটা পাবো। এরপর আরেকটি সংমিশ্রণ বি বিন্দু যদি কল্পনা করি, তার প্রেক্ষিতে আমরা দেখব যে আমি যদি খাদ্য উৎপাদন বাড়াই, তাহলে তখন কাপড় উৎপাদন আগের চেয়ে একটু কমে যাবে। অর্থাৎ আমি যদি খাদ্য উৎপাদন 1 লক্ষ টন করি, তখন কাপড়ের উৎপাদন কমে হয়ে যাবে 14। এভাবে একটি উৎপাদন বাড়তে থাকলে অন্য উৎপাদনটা কমে যায়। এভাবে দুইটি দ্রব্যের ভিন্ন ভিন্ন সংমিশ্রণের মাধ্যমে যে সংমিশ্রণ বিন্দুগুলো পাওয়া যাবে, সেই বিন্দুগুলো যোগ করলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটি পাবো। তাহলে সি বিন্দুর প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 2 লক্ষ টন হচ্ছে, এবং কাপড়ের ক্ষেত্রে হচ্ছে 12, ডি এর ক্ষেত্রে হচ্ছে 3 এবং কাপড় হচ্ছে 9। এরপর ই বিন্দুর ক্ষেত্রে আমরা পাচ্ছি 4 লক্ষ টন খাদ্য, কাপড়ের ক্ষেত্রে পাচ্ছি 5 লক্ষ মিটার, এবং এফ বিন্দুর ক্ষেত্রে আমরা পাচ্ছি 5 লক্ষ টন খাদ্য। এখানে বাড়তে থাকতেছে, খাদ্য যদি বাড়তে থাকে, ঠিক দেখো এখানে কাপড় কিন্তু কাপড়ের উৎপাদনটা কমে যাচ্ছে। দুটি কিন্তু
আমাদের যে সীমিত সম্পদ আছে তার সেই সীমিত সম্পদের দুইটার উৎপাদনই বাড়ানো সম্ভব হয় না বলে একটা উৎপাদন বাড়ালে অন্য একটা উৎপাদন কমাতে হচ্ছে এখানে। তাহলে সেক্ষেত্রে আমি যদি সকল সম্পদ নিয়োজিত করি তাহলে খাদ্য উৎপাদন 5 লক্ষ টন যখন হয়ে যাবে তখন খাদ্য কিন্তু উৎপাদন করা তখন কিন্তু কাপড় উৎপাদন করতে হবে না, করা যাবে না, এই জন্য এটা শূন্য হয়ে যাবে। তাহলে এই প্রেক্ষিতে এই সূচের প্রেক্ষিতে আমরা রেখাটি আঁকার চেষ্টা করব, উৎপাদন সম্ভাবনা রেখা আঁকার চেষ্টা করব। প্রথমে একটি স্কেল নির্ণয় করব যেখানে ভূমি অক্ষে এবং খাদ্য নিব, ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স অক্ষে খাদ্য বিবেচনা করব এবং লম্ব অক্ষে অর্থাৎ ও ওয়াই অক্ষে কাপড় বিবেচনা করব। তো প্রথমে আমরা স্কেলগুলো নির্ধারণ করে দিই যে গ্যাপটা নিব আমরা সেটি যাতে এখানে এক্ষেত্রে সমান সমান হয়। গ্যাপগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হলে তোমার রেখাটা সুন্দর হবে না, এজন্য গ্যাপগুলো সমান সমান নেওয়াটাই ভালো। তাহলে এক্ষেত্রে প্রথমে হচ্ছে 1 2 3 4 5, এইভাবে মোটামুটি সমান করে আমরা খাদ্যের যে মানগুলো দেওয়া আছে সেগুলোর ক্ষেত্রে নিলাম এক্স অক্ষে। এবার ও ওয়াই ক্ষেত্রে আমরা একইভাবে নেওয়ার চেষ্টা করব, তবে ও এক্স অক্ষে আমরা যেই গ্যাপগুলো নিয়েছি ঠিক একই গ্যাপ যে এইভাবেও এখানেও নিতে হবে এমন কোনো কথা নেই। তবে ও ওয়াই অক্ষে যে গ্যাপটা নিব সেক্ষেত্রে কিন্তু সমান সমান গ্যাপ হতে হবে এবং এক্স অক্ষে যেটা নিব সেটা কিন্তু সমান সমান গ্যাপগুলো সমান হতে হবে যাতে মানগুলো ঠিকমতো আমরা বসাতে পারি। তাহলে প্রথমে আমরা এখানে নিচ্ছি 2, এরপর 4, গ্যাপগুলো দেখো সমান করার চেষ্টা করবা, 6 8 10 12 14 16। তাহলে 2 2 গ্যাপ করে এখানে নিলাম আর এখানে 1 1 গ্যাপ করে এই মানগুলো নিলাম। এবার বিন্দুগুলো বসানোর পালা। এভাবে বিন্দুগুলো বসিয়ে উৎপাদন সংমিশ্রণগুলো দেখিতে কিন্তু আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা পাবো। প্রথমে দেখি যখন ধরো আমার নির্দিষ্ট আমাদের দেশে নির্দিষ্ট যে সম্পদ এবং চলতি প্রযুক্তি আছে সেটাকে আমি 20,000 টাকা ধরলাম। 20,000 টাকার প্রেক্ষিতে আমি যদি 20,000 টাকা শুধুমাত্র কাপড় উৎপাদনের ক্ষেত্রে ব্যয় করি তাহলে সেই ক্ষেত্রে আমার কাপড় কতটুকু উৎপাদন হচ্ছে 15 লক্ষ মিটার, যেখানে তখন খাদ্য উৎপাদন হবে 0। তাহলে খাদ্য উৎপাদন 0 এবং যেহেতু লম্ব অক্ষে আমরা কাপড় নিলাম কাপড়ের প্রেক্ষিতে কত হবে 15। তাহলে 14 আর 16 এর মাঝামাঝি যে জায়গাটা আছে সেখানে আমরা 15 এই বিন্দু সংমিশ্রণ বিন্দুটা হচ্ছে তাহলে কি এই বিন্দু। এরপর খাদ্য উৎপাদন বৃদ্ধি করে যখন 1 লক্ষ টন হবে 0 থেকে বেড়ে এখন আমি 20,000 টাকা ব্যবহার করে দুটি দ্রব্য উৎপাদন করতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি একটু খাদ্য এবং আগের চেয়ে একটু কম কাপড় উৎপাদন করতে চাই তাহলে যে বিন্দুটি পাবো সেটি হচ্ছে বি বিন্দু। তাহলে বি বিন্দু প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে 1 লক্ষ টন খাদ্য এবং তার প্রেক্ষিতে কাপড় উৎপাদন হচ্ছে 14 লক্ষ মিটার। তাহলে এটি হচ্ছে 14 প্রেক্ষিতে আমরা 1 বরাবর এটা টানবো, টেনে যে বিন্দুটি সংমিশ্রণ বিন্দুটি পাচ্ছি সেটি হচ্ছে বি বিন্দু। এরপর খাদ্য উৎপাদন আরেকটু বাড়িয়ে যদি 2 লক্ষ টন করি তাহলে সেক্ষেত্রে কাপড় উৎপাদন আগের চেয়ে আরেকটু কমবে, তখন হয়ে যাবে 12। তার প্রেক্ষিতে আমরা যে বিন্দুটি পাবো উৎপাদন সংমিশ্রণ বিন্দু সেটি হচ্ছে সি বিন্দু। তাহলে এক্ষেত্রে 12 এবং 2 এটা প্রেক্ষিতে সংমিশ্রণ বিন্দু হচ্ছে সি বিন্দু। এরপর 3 লক্ষ মিটারের সাথে কাপড় উৎপাদন আগের চেয়ে আরেকটু আমি যতই খাদ্য উৎপাদন বাড়াবো ততই কিন্তু কাপড় উৎপাদন কমে যাচ্ছে, কারণ আমরা জানি যে আমাদের সম্পদ সীমিত কিন্তু তার ব্যবহার যেহেতু বিকল্প, তো সেই বিকল্প ব্যবহারযোগ্য সম্পদকে কাজে লাগিয়ে আমরা 2 ধরনের জিনিস উৎপাদন করতে পারি এবং সেটি সর্বোচ্চ উৎপাদন হচ্ছে আমার যে সীমিত সম্পদ আছে তাকে কাজে লাগিয়ে এই ধরনের দুইটি দ্রব্যের সমন্বয়ে একটি সংমিশ্রণ বিন্দু আমরা পেতে পারি। তাহলে এর ক্ষেত্রে আমাদের কাপড়ের উৎপাদন হচ্ছে 9 এর ক্ষেত্রে কত হবে 8 এবং 10 এর মাঝামাঝি জায়গায় আমরা 9টা লিখতে পারি। তাহলে 9 এবং তারই প্রেক্ষিতে এখানে বিযুক্ত করলে যে বিন্দুটি পাচ্ছি সেটিকে আমরা ডি বিন্দু হিসেবে ডিনোট করতে পারি। এরপর 4 তখন আমার
উৎপাদন, কাপড় উৎপাদন হচ্ছে 5, যেটি 4 এবং 6 মাঝে মাঝে জায়গায় যখনই দরকার, যেটা দরকার হবে সেটাই আমরা এখানে উল্লেখ করব। তাহলে এক্ষেত্রে 5 এর ক্ষেত্রে হচ্ছে কাপড় উৎপাদন 5 লক্ষ টন আর 5 লক্ষ মিটার, আর খাদ্যের ক্ষেত্রে হচ্ছে 4 লক্ষ টন। তাই প্রেক্ষিতে আমরা যে বিন্দুটি পাচ্ছি সেটি হচ্ছে ই বিন্দু, এবং লাস্ট যে বিন্দুটি সেটি হচ্ছে এফ বিন্দু, যেখানে আমার সকল সম্পদ ব্যবহার করে, আমার যে 20,000 টাকাটা আছে সেই 20,000 টাকাটা ব্যবহার করে আমি যদি শুধু খাদ্য উৎপাদন করতে চাই, তাহলে আমি 5 লক্ষ টন খাদ্য উৎপাদন করতে পারবো। তখন কিন্তু কোনো কাপড় উৎপাদন হবে না, তখন হবে কাপড় উৎপাদন 0। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা 1, 2, 3 যত এককের ক্ষেত্রেই হোক না কেন সেটি কিন্তু কাপড় উৎপাদনটা 0 হবে, খাদ্য উৎপাদনটা তখন 5 হবে। আমি যদি সবগুলো সম্পদ এখানে বিবেচনা করি, তাহলে এক্ষেত্রে এফ বিন্দু হবে। এখন এ বি সি ডি ই এফ এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটা এখন পাবো সেই রেখাটাকে বলা হবে উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো এখন এই রেখাগুলোকে আমরা ফ্রি হ্যান্ডে যুক্ত করব, স্কেল দিয়ে না, ফ্রি হ্যান্ডে যুক্ত করে যে রেখাটা আমরা পাবো সেটি হচ্ছে কিন্তু আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, যেটি মূল বিন্দুর দিকে উত্তলাকৃতির, মূল বিন্দুর দিকে উত্তলাকৃতির একটি রেখা আমরা পাচ্ছি। ঠিক করে দিই এটা। তাহলে এটি হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, যেটি মূল বিন্দু থেকে উত্তর, তবে সেগুলো স্কেলের সাহায্যে না করে ফ্রি হ্যান্ডে করার চেষ্টা করতে। তাহলে এই যে রেখা উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা পেলাম, সেটি কিন্তু আমাদের সীমিত সম্পদের সীমানা নির্দেশ করে, অর্থাৎ যতটুকু আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা ততটুকু আমাদের সম্পদ নির্দেশ করা হয় এই রেখাটির মাধ্যমে। তো এই রেখার কিভাবে আঁকা যায় সেটি হচ্ছে উৎপাদন সূচি, যদি উৎপাদন সম্ভাবনার সূচি যদি তোমাদের দেওয়া থাকে সেখান থেকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকতে পারি। তাহলে ব্যাখ্যাটা কিরকম হবে, প্রথমে আমরা সূচিটা উল্লেখ করবো, করে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে সেটি লিখবো। তারপর আমরা ব্যাখ্যাতে লিখবো যে ভূমি অক্ষে খাদ্যের, ভূমি অক্ষে বা OX অক্ষে আমরা খাদ্য বিবেচনা করলাম এবং লম্ব অক্ষে আমরা কাপড় বিবেচনা করলাম। এরপর এই বিন্দুতে সকল সম্পদ ব্যবহার করে আমরা OF পরিমাণ কাপড় এবং 0 খাদ্য উৎপাদন তখন 0, অর্থাৎ তখন খাদ্য উৎপাদন করা যাবে না, কারণ আমরা সকল সম্পদ কাপড় উৎপাদনের ক্ষেত্রে, সম্পূর্ণ কাপড় উৎপাদনের ক্ষেত্রে আমরা নিয়োজিত করেছি। এরপর বিবিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে যখন খাদ্য উৎপাদন 1 লক্ষ টন তখন আমাদের কাপড় উৎপাদনের হচ্ছে 14 লক্ষ মিটার। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দুর ক্ষেত্রে আমরা এভাবে বর্ণনা করে লিখতে পারি যে এগুলোর প্রেক্ষিতে আমরা যে বিন্দুগুলো পাচ্ছি সেই বিন্দুগুলো যোগ করলে, অর্থাৎ এ বি সি ডি ই এফ এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে যে রেখাটা পাবো সেটিকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেটি মূল বিন্দুর দিকে অবতল, এবং এই রেখাটি আমাদের সম্পদের সীমানাও নির্দেশ করা হয়। যেহেতু সম্পদের সীমানা নির্দেশ করা হয় সেজন্য অনেক সময় এটাকে পিপিএফও বলা হয়, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারও বলা হয়, সীমানা হিসেবে যেহেতু নির্দেশ করা হয়। এখন পরবর্তী প্রশ্ন তোমাদের করতে পারে, সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য কি, কি কাজে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা ব্যবহার করি এবং এর বৈশিষ্ট্য কি হতে পারে বা এটি গুরুত্ব কি, কোন কোন কাজে আমরা সেটি ব্যবহার করি। এখন সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। আমরা যে উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকলাম তার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি একটি মূল বিন্দুর দিকে অবতল রেখা পেয়ে থাকি। এই রেখাটি নানাভাবে ব্যবহার করা হয়, এটির গুরুত্ব আছে, অর্থনীতিতে এটি গুরুত্ব অনেক। প্রথম যে তাৎপর্য বা গুরুত্ব সেটি হচ্ছে কি, এটি সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে। তাৎপর্যের ক্ষেত্রে কি লিখতে পারি, উৎপাদন সম্ভাবনা রেখা তাৎপর্যের ক্ষেত্রে যে এটি সর্বোচ্চ উৎপাদন প্রকাশ করে, সর্বোচ্চ উৎপাদন প্রকাশ করে। কিরকম, আমি আবার একটা চিত্রের মাধ্যমে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এখানে OX অক্ষ, এটি হচ্ছে OY অক্ষ। OX অক্ষে ধরো X দ্রব্য বা আমরা কিছুক্ষণ আগে তো এখানে ধরো ধান হিসেবে নিলাম, আর এখানে হচ্ছে কাপড় নিলাম।
OX অক্ষ এবং OY অক্ষে দুটি অক্ষের প্রেক্ষিতে আমরা একটি সম্ভাবনা রেখা আঁকবো। সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, নাম দিলাম AE। তাহলে এই সম্ভাবনা রেখার প্রত্যেকটা তুমি যে বিন্দুটাই বিবেচনা করো সেই বিন্দুটাই কিন্তু সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করবে। যে সমাজে বা যে অর্থনীতি যে বিন্দুতে উৎপাদন সর্বোচ্চ, যে বিন্দুতে সে বিবেচনা করবে সেখানে কিন্তু তার সর্বোচ্চ উৎপাদন হবে। অর্থাৎ ধান এবং কাপড়ের ক্ষেত্রে সে সবচেয়ে বেশি উৎপাদন এই রেখার উপরেই করতে পারবে। এই রেখার বাইরে বা ভেতরে না, একদম এই রেখার উপরে কিন্তু সর্বোচ্চ উৎপাদন প্রকাশ করবে। অর্থাৎ যে অর্থনীতির যে বিন্দুটা কাম্য সেই বিন্দুতে কিন্তু সে উৎপাদনটা করবে। যেমন ধরো কোন একটি অর্থনীতিতে যদি শুধুমাত্র কাপড় প্রয়োজন হয় তখন সে ওই পরিমাণ কাপড় উৎপাদন করবে। আর যদি শুধু ধান প্রয়োজন হয়, তাদের শুধুমাত্র ধান প্রয়োজন হয়, তাহলে সে ওই পরিমাণ ধান উৎপাদন করবে, তখন কিন্তু কাপড় উৎপাদন করবে না। কিন্তু যদি আমরা এখানে একটা বিন্দু বি বিন্দু কল্পনা করি, তাহলে বি বিন্দু প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সে OX1 পরিমাণ ধান উৎপাদন করছে আর OY পরিমাণ কাপড় উৎপাদন করছে। অর্থাৎ এই ক্ষেত্রে ধানের উৎপাদন কম কিন্তু কাপড় উৎপাদন বেশি। এই দুইটা সংমিশ্রণের প্রেক্ষিত বি বিন্দুতে সে উৎপাদন করতে পারে। এটি হচ্ছে যে সমাজের যেটা প্রয়োজন সে অনুযায়ী কিন্তু সেই সমাজটি সেই বিন্দুতে উৎপাদন পরিচালনা করে থাকে। অর্থাৎ এখানে উৎপাদন সম্ভাবনা রেখা যে কোনো একটা বিন্দুতে একটি রাষ্ট্র বা একটি সমাজ উৎপাদন করতে পারে। আচ্ছা, এটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন প্রকাশ করছে কি দিয়ে? উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। এরপর 2 নাম্বার যেটি, সেটি হচ্ছে কি সম্পদের সীমাবদ্ধতা প্রকাশ করে। সম্পদের সীমাবদ্ধতা প্রকাশ করে। তাহলে এটার অর্থ কি? সম্পদের সীমাবদ্ধতা প্রকাশ করে মানে এই পরিমাণ হচ্ছে সম্পদের সীমানা। আমাদের একটা দেশের জন্য এইটা হচ্ছে তার অতটুকু পর্যন্ত তার সম্পদ আছে, এর বাইরে সে উৎপাদন করতে পারবে না, কারণ অতটুকু পর্যন্ত সে তার সম্পত্তি নাই তার কাছে। আমি কিছুক্ষণ আগে উদাহরণের সময় বলেছিলাম যে 20,000 টাকা আছে, ওটা দিয়ে আমরা দুটি দ্রব্য উৎপাদন করছি। তাহলে সেক্ষেত্রে এই 20,000 টাকাটাই হচ্ছে এই সীমানা রেখা। এই রেখার দিয়ে সে কি করতে পারে? উৎপাদন যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবে। কিন্তু এই রেখার বাইরে যেহেতু ততটুকু টাকা তার কাছে নেই, ততটুকু সম্পদ তার কাছে নেই, তাহলে সে এই রেখার বাইরে তখন উৎপাদন করতে পারবে না। অর্থাৎ এখানে যেহেতু আমাদের সম্পদের সীমাবদ্ধতা বা অপ্রতুলতাটাকে এখানে নির্দেশ করছে এই রেখার মাধ্যমে। উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের সম্পদের সীমিত অভাব অসীম, সে অসীম অভাবের প্রেক্ষিতে সীমিত সম্পদের যে বিকল্প সবগুলো কিন্তু এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়। এরপর আমরা দেখব উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা কিছু ব্যাখ্যা করতে পারি। সেটি হচ্ছে বেকারত্ব ব্যাখ্যা করতে পারি এবং পুনর্নিয়োগ নির্ধারণ করতে পারি। সেটি কিভাবে? পুনর্নিয়োগ নির্ধারণ। প্রথমে তোমাদেরকে বোঝানোর জন্য আমি আবার এই রেখাটা ভালোভাবে আঁকার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। ভূমি অক্ষে ধরো OX অক্ষে আমরা X দ্রব্য উৎপাদন করলাম, ও Y অক্ষে Y দ্রব্য উৎপাদন করলাম। সেখানে এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ধরো AB হচ্ছে AE হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার মাধ্যমে কিভাবে বেকারত্ব এবং পুনর্নিয়োগ নির্ধারণ করা যায় সেটি দেখব। আমরা প্রথমেই বলেছি যে এইটি হচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখা সম্পদের সীমাবদ্ধতা বা সম্পদের সীমানা নির্দেশ করে। অর্থাৎ এর বাইরে আমাদের সম্পদ নেই, এর ভেতরে এই রেখার ভেতরে কিন্তু আমরা সম্পদ যেহেতু আছে, তাহলে এই রেখার ভেতরে আমরা সব ধরনের উৎপাদন করতে পারবো। এখানে কিন্তু কোনো উৎপাদন করা যাবে না। তো যেহেতু সম্পদের এটি সীমানা নির্দেশ করছে এই রেখাটি, তাহলে এই রেখার উপরে কিন্তু দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণে উৎপাদন করতে পারবো। দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ আমরা এখানে পাবো। এখন
এই বিন্দুতে যদি আমরা উৎপাদন করি তাহলে সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে, এবং সেক্ষেত্রে সম্পদ সবগুলো সম্পদ আমরা যেহেতু নিয়োজিত করছি তাহলে সম্পদের পূর্ণ নিয়োগ হচ্ছে। সম্পদের পূর্ণ নিয়োগ করে আমরা হয় ও ওয়াই দ্রব্য পরিমাণ উৎপাদন করব যদি এই বিন্দুতে করি, নয়তো ই বিন্দুতে যদি করি তাহলে ও এক্স দ্রব্য উৎপাদন করতে পারছি পুরোটা। কিন্তু যদি এখানে কোনো বিন্দু ধরো পি, বি, সি, ডি এরকম অনেকগুলো বিন্দু আমরা যদি কল্পনা করি, প্রত্যেকটা বিন্দুর প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যদি x1, x2, x3 আর ওয়াই ক্ষেত্রে এটা y1, এটি y2, এটি হচ্ছে y3। তাহলে দেখো যে x দ্রব্যের ক্ষেত্রে OX1 পরিমাণ x দ্রব্য এবং OY পরিমাণ OY1 পরিমাণ y দ্রব্যের প্রেক্ষিতে বি বিন্দুতে আমরা উৎপাদন করতে পারি। তাহলে প্রত্যেকটা সম্পদকে নিয়োজিত করে এখানে কোনো সম্পদ অব্যবহৃত অবস্থায় থাকছে না, প্রত্যেকটা সম্পদ আমরা এখানে ব্যবহার করছি। সবগুলো ব্যবহার করে আমরা OX পরিমাণ x দ্রব্য এবং OY পরিমাণ y দ্রব্য উৎপাদন করতে পারছি। যেখানে OYটা বেশি হচ্ছে, OXটা কম হচ্ছে। দুইটি কিন্তু একসাথে বানানো সম্ভব হয় না, যেহেতু আমাদের সম্পদ সীমাবদ্ধ। সম্পদের বিকল্প ব্যবহারযোগ্য, যেহেতু সম্পদ বিকল্প ব্যবহারযোগ্য সেজন্য আমরা দুটি দ্রব্য আমরা বিকল্পভাবে ব্যবহার করে উৎপাদন করতে পারি। এভাবে উৎপাদন সমান রেখার বিভিন্ন বিন্দুতে আমরা সর্বোচ্চ উৎপাদন যেখানে নির্দেশ করব সেখানে কিন্তু পূর্ণ নিয়োগ হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা বিন্দুতে সম্পদের পূর্ণ নিয়োগ হচ্ছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সম্পদ, সম্পূর্ণ সম্পদ নিয়োজিত অর্থাৎ পূর্ণ নিয়োগ। এটা এই প্রত্যেকটা বিন্দুকে আমরা বলতে পারছি যে এক্ষেত্রে পূর্ণ নিয়োগ হচ্ছে, সম্পদের পূর্ণ নিয়োগ হচ্ছে বা সম্পদ পূর্ণভাবে নিয়োজিত। এখানে পূর্ণ নিয়োগ অর্জিত হচ্ছে, আমরা বলতে পারি এখানে পূর্ণ নিয়োগ অর্জিত হচ্ছে। এখন আসো বেকারত্ব। বেকারত্বটা ধরো একটি বিন্দু, আমি এখানে একটা বিন্দু কল্পনা করলাম, ধরো এই বিন্দুটি কল্পনা করলাম, সেটি হচ্ছে পি বিন্দু। এখানে একটা বিন্দু নিলাম, সেটি হচ্ছে এম বিন্দু। এম বিন্দু কল্পনা করলাম, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই জিনিসটা একটু মুছলাম। ধরো এখানে এই রেখার মধ্যে এম বিন্দুটা আমরা কল্পনা করলাম। তাহলে এম বিন্দু অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এম বিন্দু অনুযায়ী আমরা x দ্রব্য উৎপাদন করতে পারছি OX1 এবং y দ্রব্য উৎপাদন করতে পারছি OY3। যেখানে এম বিন্দু বরাবর আমরা কিন্তু আগে OX1 পরিমাণ উৎপাদন করতে পেরেছিলাম x দ্রব্য এবং OY1 পরিমাণ y দ্রব্য উৎপাদন করতে পেরেছিলাম বি বিন্দু অনুসারে। তাহলে বি বিন্দুতে কিন্তু সম্পদের পূর্ণ ব্যবহার হওয়ায় এখানে y দ্রব্যটা আগের চেয়ে বেশি হচ্ছে। দেখো এম বিন্দু অনুযায়ী আমাদের সম্পদের ওয়াই দ্রব্যের পরিমাণটা হচ্ছে OY3 আর বি বিন্দু অনুযায়ী OY1। তাহলে এই রেখার মধ্যে যে বি বিন্দুকে আমরা কল্পনা করেছি সেখানে কিন্তু সম্পদ পূর্ণভাবে নিয়োজিত হয়েছে বিধায় আমরা প্রত্যেকটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণটা পাচ্ছি। কিন্তু যদি এম বিন্দু কল্পনা করি সেক্ষেত্রে x দ্রব্য ঠিক মতো থাকলেও y দ্রব্য কিন্তু আগের চেয়ে অনেক কম পরিমাণ উৎপাদন হচ্ছে ও OY3 পরিমাণ উৎপাদন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে না, সম্পদ কিছুটা অনিয়োজিত অবস্থায় আছে। সেজন্য সম্পদ যেহেতু অনিয়োজিত অবস্থায় আছে তাহলে সেই জিনিসটাকে বলা হচ্ছে বেকারত্ব। অর্থাৎ অনেকগুলো মানুষকে কাজে লাগানো হয়নি, অনেক মানুষ বেকার আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই বিন্দুতে আমরা বলতে পারি সেক্ষেত্রে বেকারত্ব বিরাজ করছে, কারণ এক্ষেত্রে আমাদের সকল সম্পদ নিয়োজিত করা যায়নি বা সম্পদের পূর্ণ ব্যবহার হয়নি। সেই জন্য আমরা বলতে পারি যে এক্ষেত্রে উৎপাদন সমন্বয় রেখার মাধ্যমে আমরা দেখাতে পারি কোথায় বেকারত্ব বিরাজ করছে আর কোথায় পূর্ণ নিয়োগ অর্জিত হচ্ছে। এরপর আমরা দেখব বেকারত্ব এবং পূর্ণ নিয়োগ নির্ধারণ হয়ে গেছে, কিসের মাধ্যমে দেখতে পাচ্ছি? উৎপাদন সমন্বয় রেখার মাধ্যমে দেখতে পাচ্ছি। এরপর 4 নাম্বার যেটি সেটি হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার। এটি হচ্ছে সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে সম্পদের দক্ষভাবে ব্যবহার। সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে সম্পদের দক্ষ ব্যবহার। সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে সম্পদের দক্ষ ব্যবহার।
ব্যবহার। তাহলে আমরা প্রত্যেকবারই বলে আসছি যে আমাদের সম্পদ সীমিত। তো সম্পদের যেহেতু স্বল্পতা আছে, সেই সম্পদকে কাজে লাগিয়ে যেহেতু সম্পদটা বিকল্পভাবে ব্যবহার করা যায়, সেজন্য সেটিকে এমন ভাবে কাজে লাগাতে হবে যাতে পূর্ণভাবে দক্ষভাবে সেটি ব্যবহৃত হয়ে আমরা সর্বোচ্চ উৎপাদন পেতে পারি। তো উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে কিভাবে সম্পদের দক্ষ ব্যবহার হয় এবং কোথায় কোথায় দক্ষ ব্যবহার হচ্ছে, কোথায় দক্ষ ব্যবহার হচ্ছে না, সেটিও কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখানো যায়। আমি আবার এই রেখাটি আঁকছি, বারবার আঁকতে হচ্ছে। দেখো, এক্ষেত্রে আবার আমি উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকলাম। সেক্ষেত্রে যেহেতু সম্পদ আমাদের এই পরিমাণ সম্পদের সীমানা, উৎপাদন সম্ভাবনা রেখা যদি অতটুকু পর্যন্ত সম্পদ নির্দেশ করছে, এখানে সম্পদের স্বল্পতা এতটুকু পর্যন্ত যেহেতু সম্পদ আছে, তাহলে সেই সম্পদের প্রেক্ষিতে, সম্পদ ব্যবহারের প্রেক্ষিতে আমরা এখানেও কিন্তু সম্পদগুলো দক্ষভাবে ব্যবহার করা যাচ্ছে। যে এ বি সি ডি যতগুলো বিন্দু আমরা এখান থেকে যতগুলো বিন্দু এখানে নিই, প্রত্যেকটা বিন্দুতে সম্পদের দক্ষ ব্যবহার হয়। কিন্তু আমরা যদি এখানে যে কোনো একটা বিন্দু নিই, ভিতরে ধরো এম বিন্দু নিলাম বা এন বিন্দু নিলাম, যে বিন্দুই নিই, প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পদ অদক্ষভাবে ব্যবহার হচ্ছে, সম্পদ পরিপূর্ণভাবে ব্যবহার হচ্ছে না। এজন্য সম্পদের অদক্ষ ব্যবহারের কারণে এখানে কিন্তু উৎপাদন সর্বোচ্চ করা যায় না। এজন্য এটি অর্জনযোগ্য। এখানে উৎপাদন যেহেতু করা যাচ্ছে, এম বিন্দুতে উৎপাদন করা যায়, কিন্তু আমরা উৎপাদন করব না, কারণ এম বিন্দু চেয়ে আমরা বি সি ডি ই এফ এই বিন্দুগুলোতে কিন্তু আরো বেশি, এম বিন্দুর চেয়ে বেশি উৎপাদন করা যায়। তো সেই যেহেতু বেশি উৎপাদন করা যাচ্ছে আমাদের সম্পদ সবগুলো ব্যবহার করে, তো সেক্ষেত্রে কম উৎপাদন করার কোনো যুক্তি ক্ষেত্রে নেই। সেজন্য আমরা এম বিন্দু উৎপাদন করার অর্জনযোগ্য অঞ্চল হলেও সেখানে কিন্তু আমরা উৎপাদন করব না, বরং এবি রেখার যে কোনো একটা বিন্দুতে উৎপাদন করব। এজন্য এই এম বিন্দুতে আমরা সম্পদের অদক্ষ ব্যবহার হয় বলে এই জিনিসটা অর্জনযোগ্য হলে আমরা এখানে উৎপাদন করবো না। তাহলে এটি হচ্ছে কি, সম্পদের, এটা হচ্ছে আমাদের কোন একটি দ্রব্য উৎপাদন করার অর্জনযোগ্য অঞ্চল। কিন্তু অর্জনযোগ্য অঞ্চল হলেও সম্পদ যেহেতু ক্ষেত্রে অপূর্ণ ব্যবহার হচ্ছে, অদক্ষভাবে ব্যবহার হচ্ছে, সেই জন্য এখানে বেকারত্ব বিরাজমান। এবার এবি রেখার বাইরে, এফ রেখার বাইরে, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে আরেকটি বিন্দু যদি আমি কল্পনা করি, ধরো সেটি হচ্ছে টি বিন্দু। তাহলে টি বিন্দুতে বেশি উৎপাদন করা যাবে, টি বিন্দুতে হয়তো বেশি উৎপাদন করা যাবে, কিন্তু সেখানে কিন্তু আমাদের সম্পদ নেই, আমাদের সম্পদ কিন্তু এ এফ পর্যন্ত। তো সেই সম্পদ যেহেতু নেই, তাহলে সম্পদ ব্যবহার করে তো অতটুকু উৎপাদন করা সম্ভব নয় বলে এই অঞ্চলটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল। এই বিন্দুটিকে আমরা বলতে পারি যে অর্জনযোগ্য অঞ্চল। তাহলে আমরা এফ রেখার উপর প্রত্যেকটা বিন্দু হচ্ছে অর্জনযোগ্য এবং সেক্ষেত্রে সম্পদের দক্ষ ব্যবহার হয়ে থাকে, পূর্ণ নিয়োগ হয়। কিন্তু এই এফ রেখার ভেতরে যে কোনো বিন্দু আমরা যদি নিই, সেটি অর্জনযোগ্য হলে, অর্থাৎ সেখানে উৎপাদন করা গেলেও আমরা উৎপাদন করব না, কারণ সেক্ষেত্রে এই এফ রেখাতে যেহেতু এর চেয়ে বেশি উৎপাদন করা যায়, সেজন্য এম বিন্দুতে অর্জনযোগ্য হলেও সেক্ষেত্রে আমরা উৎপাদন করব না। কিন্তু টি বিন্দুতে যেহেতু টি বিন্দু পর্যন্ত আমাদের ততটুকু সম্পদ নেই, তাহলে সেক্ষেত্রে উৎপাদন করা সম্ভব হয় না বলে ওখানে ওই বিন্দুটাকে বলা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। তো সেই জন্য আমরা বলতে পারি সম্পদের দক্ষ ব্যবহার হয় এফ রেখাতে, যেখানে প্রত্যেকটা বিন্দু সম্পদের দক্ষতা নির্দেশ করছে। এর বাইরে বা ভেতরে সম্পদের দক্ষতা নির্দেশ করা যায় না। তাহলে দেখা যাচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার, বেকারত্ব ও পুনর্নিয়োগ আমরা কিসের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি? উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এরপর আরো কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সেটি হচ্ছে 5 নম্বর যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দা ব্যাখ্যা করা যায়। অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা
মন্দা নির্ধারণ করা যায় বা ব্যাখ্যা করা যায় কিভাবে সেটি আমরা দেখি। ধরো একটি উৎপাদন সম্ভাবনা রেখা কল্পনা করলাম, সেটি হচ্ছে দুই দিকে দুটি দ্রব্য এক্স দ্রব্য, ভূমি অক্ষে আমরা এক্স দ্রব্য ধরলাম আর লম্ব অক্ষে ও ওয়াই দ্রব্য। সেখানে আমি একটি উৎপাদন সম্ভাবনা রেখা ধরলাম, সেটি হচ্ছে এবি। কোনো কারণে, প্রযুক্তির উন্নতির কারণে বা নানাভাবে যদি আমাদের সম্পদের কিছুটা বিকাশ হয়, প্রযুক্তি যদি বেশি হয়, ভালো প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি আমরা যদি ব্যবহার করি, তার প্রেক্ষিতে আমাদের সম্পদের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে সেই ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি হয়ে এবি উৎপাদন সম্ভাবনা রেখাটা তখন ডান দিকে স্থানান্তরিত। ডান দিকে স্থানান্তরিত হলে তখন আমরা বুঝতে পারি যে আমাদের সম্পদ কিছুটা হলেও বেড়েছে, তখন সেটাকে বলা হয় সমৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি বলা হয়। ধরো সিডি হচ্ছে, ইএফ হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা যেটি এবি থেকে স্থানান্তরিত হয়ে ইএফ হচ্ছে যদি কোনো কারণে আমাদের সম্পদের পরিমাণ বা প্রযুক্তি উন্নতি হয়ে থাকে, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়, তখন সেই ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি আমরা নির্ধারণ করতে পারি কিসের মাধ্যমে? উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখার মাধ্যমে। এরপর কোনো কারণে যদি আমাদের ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এগুলো কমতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পদের পরিমাণ এবং প্রযুক্তি যদি আগের চেয়ে কম ব্যবহার করা হয়, আগের চেয়ে যদি নিম্নমানের প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের আমাদের অর্থনৈতিক মন্দা চলে আসে। তখন সেটি কিন্তু আগের উৎপাদন সম্ভাবনা রেখা যদি এবি হয়, এবি উৎপাদন সম্ভাবনা রেখাটা তখন বাম দিকে স্থানান্তরিত হয়, তখন সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক মন্দা বুঝায়। ধরো সিডি হচ্ছে নতুন উৎপাদন সম্ভাবনা রেখা যেটি অর্থনৈতিক মন্দা নির্দেশ করছে। তাহলে এভাবে উৎপাদন সম্ভাবনা রেখা স্থানান্তরের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দা দেখানো যায় বা বোঝানো যায় পিপিসি রেখার মাধ্যমে। এরপর আরেকটি জিনিস আমরা এখান থেকে দেখতে পাই, সেটি হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা যায়, যে সম্পদ কিভাবে দক্ষভাবে ব্যবহার করা হয় সেটি কিন্তু তুলনামূলকভাবে বিশ্লেষণ করা যায়। তাহলে লিখতে পারি বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ। অর্থাৎ যদি আমরা দুটি দেশ কল্পনা করি, দুটি দেশের উৎপাদন সম্ভাবনা রেখা কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে কোন দেশটি এক্স দ্রব্য বেশি উৎপাদন করছে, কোন দেশটি ওয়াই দ্রব্য বেশি উৎপাদন করছে, সেগুলো কিন্তু তুলনামূলকভাবে আমরা তুলনাগুলো করতে পারি কিসের মাধ্যমে? পিপিসি রেখার মাধ্যমে। ধরো এখানে দুটি দেশের উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা হলো, তার প্রেক্ষিতে আমরা দেখব যে কোনটিতে কোন দ্রব্য বেশি উৎপাদন হচ্ছে। এটি হচ্ছে ওএক্স অক্ষে আমরা ধরো কৃষি পণ্য নিলাম, আর ও ওয়াই অক্ষে শিল্প পণ্য নেওয়া হলো বা বিবেচনা করা হলো। এ বি একটি উৎপাদন সম্ভাবনা রেখা, একটি দেশের উৎপাদন সম্ভাবনা রেখা। সেই দেশের প্রেক্ষিতে আমরা কি দেখতে পাচ্ছি? অবি পরিমাণ কৃষি পণ্য উৎপাদন হচ্ছে আর ও এ পরিমাণ শিল্প পণ্য উৎপাদন হচ্ছে। যদি তার সকল সম্পদ নিয়োজিত করে তাহলে সে ও এ পরিমাণ শিল্প পণ্য, আর যদি সকল সম্পদ নিয়োজিত করে তাহলে অবি পরিমাণ কৃষি পণ্য উৎপাদন করছে। তাহলে তার উৎপাদনের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে কোন ধরনের দ্রব্য সে বেশি উৎপাদন করতে পারে? শিল্প পণ্য উৎপাদন করতে পারে। আরেকটি দেশের সম্ভাবনা রেখা আঁকলাম, সেটি হচ্ছে ইএফ। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এক্ষেত্রে ওই পরিমাণ শিল্প পণ্য এবং ওএফ পরিমাণ কৃষি পণ্য, যে এখানে কৃষি পণ্য বেশি উৎপাদন হচ্ছে, শিল্প পণ্য কম উৎপাদন হচ্ছে। তাহলে এই দুটি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দুটি দেশের কি ধরনের প্রযুক্তি, কি ধরনের উৎপাদন হয় সেগুলো কিন্তু বিশ্লেষণ করা যায়, তুলনামূলকভাবে বিশ্লেষণ করা যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে বিভিন্ন দেশ কিভাবে কোন কোন তার সম্পদের প্রেক্ষিতে কোন কোন দ্রব্য উৎপাদন করতে বেশি পারদর্শী বা দক্ষ, কোন কোন দ্রব্য উৎপাদন করতে অদক্ষ, সেগুলো কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে খুব সহজে বোঝানো যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এবির যে দেশের অর্থাৎ ধরা সেটি হচ্ছে এক্স দেশ, আর এটি হচ্ছে ওয়াই দেশ। এক্স দেশ
ওই পরিমাণ শিল্পপণ্য উৎপাদন করে এবং অবি পরিমাণ কৃষিপণ্য উৎপাদন করে, তাহলে সে কি কোন ধরনের দ্রব্য উৎপাদনে দক্ষ? সে শিল্পপণ্য উৎপাদনে দক্ষ। আর ও ওয়াই দেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সে কৃষিপণ্য বেশি উৎপাদন করে এবং শিল্পপণ্য ওই পরিমাণ অর্থাৎ কম পরিমাণ উৎপাদন করে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষিপণ্য উৎপাদনে সে দক্ষ। এবং এইভাবে দুটি দেশের তুলনামূলক বিশ্লেষণ আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বা পিভিসি রেখার মাধ্যমে দেখতে পাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে কি সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে সুযোগ ব্যয়টা ব্যাখ্যা করতে পারি। তাহলে সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয় মূলত হচ্ছে একটি দ্রব্য অতিরিক্ত উৎপাদন করার জন্য তার বিকল্প সর্বোত্তম যে অপর দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হয়, সে ছেড়ে দেওয়ার মাত্রাটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়, যেটি কিসের মাধ্যমে আমরা দেখাতে পারি? উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা দেখাতে পারি। তো সেটি আমরা সুযোগ ব্যয় এই আলোচনাটা আগামী ক্লাসে আমরা করব আর একটু ডিটেলে, এবং সেটি কিভাবে হয়, কিভাবে আমরা পাবো, কিভাবে নির্ণয় করা হয়, তার সুযোগ ব্যয় কত প্রকার, এগুলো সবগুলো পরবর্তী আলোচনায় করার চেষ্টা করব। আশা করি তোমরা উৎপাদন সম্ভাবনা রেখা কি, কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যায় এবং উৎপাদন সম্ভাবনা রেখা কিসের কিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি বা তার তাৎপর্যটা কি বা তার বৈশিষ্ট্যগুলো কি কি, সেগুলো সম্পর্কে আশা করি কিছুটা হলেও তোমরা ধারণা লাভ করেছ। তো এটি হচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখায় মূলত অর্থনৈতিক প্রথম পত্রের প্রথম দিকে প্রথম যে চিত্র সেটি। তো সেটি যেহেতু তোমাদের এটা প্রথম চিত্র, এটি একটু ভালো করে বাসায় ভালো করে পড়বে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা সেটি উল্লেখ করবে, আমি পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করব। আগামী ক্লাসে এই উৎপাদন সম্ভাবনা রেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরে নানা ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের হয়ে থাকে। সেটি এমসিকিউ হতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন, প্রয়োগমূলক, সব ধরনের প্রশ্ন কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা এই টপিকটা নিয়ে হয়ে থাকে। আশা করি তোমরা সেটি ভালো করে পড়বে বাসায় এবং বুঝতে পারবে। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।